আমন্ত্রণ দীপ্ত সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। দুর্নীতি কঠোর হাতে দমন করার প্রতিশ্রুতি বিএনপির, ভোট কারচুপির বিরুদ্ধে হুঁশিয়ারি জামায়াতের। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বিবিসির প্রখ্যাত সাংবাদিক স্যার মার্ক টালির মৃত্যু, বয়স হয়েছিল ৯০ বছর। এবারে বিস্তারিত। বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে, জোর দেওয়া হবে কর্মমুখী শিক্ষা, নারী কল্যাণ, কৃষি উন্নয়ন ও খাল খনন কর্মসূচিতে। রোববার চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ডে নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এসব কথা জানান। তিনি বলেন, দেশের মানুষ অর্থবহ পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। ২ দশক পর বন্দরনগর চট্টগ্রামে তারেক রহমানের জনসভা। পোলো গ্রাউন্ডের বিশাল মঞ্চে বিএনপির চেয়ারম্যান। তার সফর ঘিরে ঐতিহাসিক এই ময়দানে জনতার ঢল নামে। রবিবার ভোর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা। সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। দুপুরের আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সমাবেশের শুরুতে বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। তারা বলেন, চট্টগ্রাম থেকে ধানের শীষের জোয়ার শুরু হবে। প্রধান অতিথি তারেক রহমান বলেন, চট্টগ্রামের সঙ্গে তার পরিবারের গভীর সম্পর্ক রয়েছে। এই নগরের সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। বিএনপির চেয়ারম্যান বলেন, বিগত সরকার মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। জনগণ এখন পরিবর্তন ও অধিকার চায়। বিএনপি ক্ষমতায় গেলে কর্মমুখী শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাত উন্নয়ন, নারীদের স্বাবলম্বী করা ও জলবদ্ধতা দূরীকরণে খাল খনন সহ নানা পরিকল্পনার কথা তুলে ধরেন এই নেতা। আমরা আপনাদের ভোটের মাধ্যমে সরকারের মধ্যে সক্ষম হয়ে আমরা সমগ্র বাংলাদেশে খাল কাটা কর্মসূচি চালু করতে চাই। আপনারা কি খাল কাটবেন আমাদের সাথে? ইনশাআল্লাহ আমরা সকলে কোলা দিয়ে খাল খনন শুরু করব। খাল খনন কর্মসূচি যাতে করে এই দেশ থেকে জলাবদ্ধতা, বন্যা সমস্যা সব কিছু আমরা দূর করতে পারি। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর হবেন বলে জানান বিএনপি চেয়ারম্যান। আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি সেই সব পরিকল্পনার মধ্যে কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে বা দুর্নীতির মাধ্যমে সেটিকে বাধাগ্রস্ত করেন তাহলে কোনো ছাড় দেব না। যে কোনো মূল্যে আমাদের বিএনপি সরকার দুর্নীতির ত্রুটি চেপে ধরবে। এই ত্রুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট। এই দেশের মধ্যে পোলো গ্রাউন্ডের সমাবেশ শেষে ফেনীর উদ্দেশ্যে যাত্রা করেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর চট্টগ্রামের এই মাঠে জনসমাবেশে অংশ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, কর্মসংস্থান সৃষ্টি ও নানামুখী উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে চট্টগ্রামবাসীর কাছে ভোট চাইলেন তিনি। জহিরুল মহসান, দীপ্ত সংবাদ, পোলো গ্রাউন্ড মাঠ, চট্টগ্রাম।
চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে তারেক রহমানকে দেখে এবং তার বক্তব্য শুনে উচ্ছ্বসিত বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের আশা, বিএনপি চেয়ারম্যানের সফর বন্দরনগর ও আশপাশের জেলায় ধানের শীষ প্রতীকে গতি সঞ্চার করবে, যার প্রভাব পড়বে 12 ফেব্রুয়ারির নির্বাচনে। আসসালামু আলাইকুম, অনুরা কেন আছেন? চট্টগ্রামের পলোগ্রাউন্ডের জনসভায় উপস্থিত নেতাকর্মীদের এভাবে আঞ্চলিক ভাষায় শুভেচ্ছা জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুর 12:20 দিকে সমাবেশস্থলে পৌঁছে মঞ্চে ওঠার পর তিনি নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এর জবাবও দেন তারা। এরপর দীর্ঘ বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান। এতে উৎফুল্ল সাধারণ নেতাকর্মীরা। তারপরে এক নজর দেখার জন্য কোটি কোটি মানুষ আছে এখানে। আমি একজন ওনার সাথে দেখা করতে আসছি। এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা জন্মের পর কখনো তার মনে দেখি নাই। আজকে 21 বছর পর উনি চট্টগ্রাম আসছে, এটা আমাদের একটা অনুপ্রেরণা, একটা আমাদের আদর্শ। তারেক রহমানকে দেখতে ও তার বক্তব্য শুনতে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার থেকেও অসংখ্য লোকজন পলোগ্রাউন্ডে জড়ো হন। আজকেও তার বক্তব্যটা সুস্পষ্ট করে বলে দিয়েছেন। আমরা চাই তারেক রহমানের এই বক্তব্যের মাধ্যমে আমাদের দেশ একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয়ে এগিয়ে যাবে। দীর্ঘদিন অপেক্ষার পর প্রিয় নেতাকে দেখে এবং তার বক্তব্য শুনে আবেগে আপ্লুত হয়েছেন অনেকে। তারেক জিয়া বীরের বেশে আসবে, এখন যে বাস্তবে চলে আসলো 17 বছর পরে, এটা আমাদের বিশ্বাস করতে অনেক কষ্ট হচ্ছে। আজকে যে দেখে তারেক জিয়াকে বিশ্বাস হচ্ছে না আমরা যে তারেক জিয়ার সামনে আছি। তারেক রহমানের বক্তব্য শুনে আমাদের যে অনুপ্রেরণা ছিল এবং লক্ষ্য ছিল এবং যে বাস্তবতার কথা উনি বলে গেছেন, সেটার দিক নির্দেশনা অনুসারে আমরা 12 তারিখ ভোটে জয়যুক্ত করব। ভোর থেকে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পলোগ্রাউন্ড ও এর আশপাশের এলাকা। চট্টগ্রাম ও আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্বৃত্তরা ভোটের বাক্সে হাত দিলে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার রাজধানীর গ্যান্ডারিয়ার ধূপখোলা মাঠে আয়োজিত জনসভায় তিনি এমন ঘোষণা দেন। জামায়াতের আমির আরও বলেন, বিগত একটি সরকার দেশকে উন্নয়নের রোল মডেল করতে গিয়ে রডের বদলে বাঁশ ব্যবহার করেছিল। তারা দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। তিনি বলেন, মানুষে মানুষে ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে 18 কোটি মানুষের বিজয় দেখতে চায় জামায়াতে ইসলামী। ঢাকা মহানগরী দক্ষিণের আওতাভুক্ত ঢাকা 4, ঢাকা 5, ঢাকা 6 ও ঢাকা 7 সংসদীয় এলাকায় জনসভা করে নির্বাচনী প্রচারণা করেছে জামায়াতে নেতৃত্বাধীন নির্বাচনী জোট। আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে, সমর্থন দিয়ে, দোয়া দিয়ে, ভোট দিয়ে আমাদেরকে একটু সুযোগ দেন। মহান আল্লাহকে ভরসা করে আমরা ওয়াদা করেছি, চাঁদা আমরা নিব না, চাঁদা নিতে দেব না। আমরা বলেছি দুর্নীতি আমরা করব না, দুর্নীতি আমরা সহ্যও করব না। আমরা এই দেশকে লুটে পুটে খাওয়ার জন্য মসনদে বসতে চাই না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে চলছে নির্বাচনী প্রচারণা। সকালে রাজশাহী 2 সদর আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মহানগরের নওদাপাড়া আমচত্বর বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। দুপুরের দিকে রাজশাহী 2 সদর আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু মহানগরীর তালাইমারি ও মতিহার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। গাইবান্ধার 5টি আসনে দলীয় ও স্বতন্ত্র সহ মোট 40 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে গাইবান্ধা সদর 2 আসনে প্রচারণার 4র্থ দিনে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা প্রচার চালিয়ে যাচ্ছেন। সকালে খুলনা 2 আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা 5 আসনে জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করবে নির্বাচন কমিশন, যাতে সবাই শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে ফিরে যেতে পারেন। রোববার ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফিংয়ে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈঠকে কূটনীতিকেরা কোনো পরামর্শ দেননি, তবে পোস্টাল ব্যালট, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন সহ বিভিন্ন বিষয়ে তাদের প্রশ্ন ছিল। সিইসি বলেন, নির্বাচন কমিশন নিরাপত্তা
নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা তুলে ধরেছে। ভোটের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে। আমরা চাই যে একটা মোস্ট ট্রান্সপারেন্ট একটা ইলেকশন, ক্রেডিবল একটা ইলেকশন, যাতে এখানে কোনো লুকোচুরির কোনো ব্যাপার নেই। তারা আস্থাশীল যে আমরা ইনশাল্লাহ একটা ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাল্লাহ উপহার দিতে পারবো ইন এ সেফ এনভায়রনমেন্ট। আওয়ামী লীগ ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে লেখালেখি করায় গুমের শিকার হওয়ার অভিযোগ করেছেন সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। হাসিনুর রহমান জানান 2018 সালে তাকে গুম করা হয় এবং ডিজিএফআই এর জেআইসি সেলে দীর্ঘ সময় বন্দী রাখা হয়। জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় সাক্ষী হাসিনুর রহমান। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান মোট 12 জন সেনা কর্মকর্তাকে আসামি করা হয়েছে। এদিকে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়েছে। তিনি এটি আদালতের সামনে পরিষ্কার করেছেন যে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হতো, জিজ্ঞাসাবাদের মধ্যে একটি প্রশ্ন ছিল যে আপনি কেন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন এবং একই সাথে আপনি কেন ভারতের বিরুদ্ধে কথা বলেন। এই দুটো বিষয় তাকে স্পেসিফিকভাবে প্রশ্ন করা হয়েছে এবং তৎকালীন সেনাপ্রধান আজিজ সাহেবের বিরুদ্ধে তিনি কেন লেখালেখি করেন এবং বিশেষ করে 2014 সালের যে নির্বাচন ছিল এই নির্বাচন নিয়ে তিনি কেন এত উচ্চকিত, এই সমস্ত বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করা হতো নির্যাতনের মাধ্যমে। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বিবিসির প্রখ্যাত সাংবাদিক স্যার মার্ক টালি মারা গেছেন। রোববার বিকেলে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মার্ক টালির মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন তার সাবেক সহকর্মী ও খ্যাতনামা সাংবাদিক সতীশ জ্যাকব। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 90 বছর। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা ছিলেন মার্ক টালি। মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে বিবিসি রেডিওতে তার পরিবেশিত খবর ছিল মানুষের মুক্তিযুদ্ধের সংবাদ জানার প্রধান উৎস। আন্তর্জাতিক মহলে বাংলাদেশের পক্ষে জনমত গঠনে তার প্রতিবেদনের ভূমিকা ছিল ঐতিহাসিক। মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে 2012 সালে তাকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করে বাংলাদেশ সরকার। বিবিসির 30 বছরের চাকরি জীবনে তিনি 20 বছর ছিলেন দিল্লি ব্যুরোর প্রধান। 1994 সালে বিবিসি থেকে পদত্যাগ করার পর ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করতেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার মাঝে ব্ল্যাকআউটের কবলে পড়েছে গ্রিনল্যান্ড। স্থানীয় সময় শনিবার রাতে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানী নুক। তীব্র বাতাসের ঝাপটায় দেশটির প্রধান জলবিদ্যুৎ কেন্দ্র বক্সেফজর্ড এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশটির রাষ্ট্রীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান জানিয়েছে রাত 3:30টার মধ্যে 75% জায়গায় বিদ্যুৎ প্রতিস্থাপনের কাজ সম্পন্ন হয়। এই দুর্যোগের কারণে দেশটির অনেক অঞ্চলে পানি সরবরাহ ও ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 2 শিশুসহ 3 ফিলিস্তিনি নিহত হয়েছে। ড্রোন হামলা ও গুলিবর্ষণের এসব ঘটনায় কয়েকজন আহত হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলি সেনারা যে এলাকা থেকে সরে গিয়েছিল সেখানে ড্রোন হামলা চালানো হয়। এছাড়া খান ইউনিসের দক্ষিণে কিজান আল নাজ্জার এলাকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শীত মৌসুম শুরুর পর থেকে গাজায় অন্তত 10 শিশু হাইপোথার্মিয়ায় মারা গেছে। গত বছরের 10 অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল এখনও হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় অন্তত 481 জনের প্রাণ গেছে। দীপ্ত সন্ধ্যার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দুর্নীতি কঠোর হাতে দমন করার প্রতিশ্রুতি বিএনপির, ভোট কারচুপির বিরুদ্ধে হুঁশিয়ারি জামায়াতের। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বিবিসির প্রখ্যাত সাংবাদিক স্যার মার্ক টালির মৃত্যু, বয়স হয়েছিল 90 বছর। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।